শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি টাইট্রেশন বিষয়ে আলোচনা করব। তো টাইট্রেশন হলো যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের সাথে অপর একটি নির্দিষ্ট আয়তনের অজানা ঘনমাত্রার দ্রবণের মাত্রিক বিক্রিয়া ঘটিয়ে প্রমাণ দ্রবণের তুল্য আয়তন নির্ণয়ের মাধ্যমে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বা অনুমাপন বলা হয়। টাইট্রেশন বা অনুমাপন এগুলো কত ধরনের হতে পারে? এগুলো মোটামুটি আমরা এই যে নিম্নে দেয়া আছে, এক নম্বর হচ্ছে অম্ল ক্ষারক টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন, জটিল মাত্রিক টাইট্রেশন ইত্যাদি এই ধরনের হতে পারে। টাইট্রেশনের সময় নির্দেশক রূপে যে রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার হয়, যেমন লিটমাস পেপার বা লিটমাস দ্রবণ, ফেনপথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, স্টার্চ দ্রবণ, ইরিক্রোম ব্ল্যাক টি ইত্যাদি। এগুলোর মধ্যে প্রথম কয়েকটি আসলে ব্যবহার হয় অম্লক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে নির্দেশক রূপে, আর স্টার্চ দ্রবণ এটা ব্যবহার করা যেতে পারে জারণ বিজারণ টাইট্রেশনে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইরিক্রোম ব্ল্যাক টি, এটা হচ্ছে জটিল মাত্রিক টাইট্রেশনে আমরা ব্যবহার করতে পারি। তো টাইট্রেশন আমরা কেন করি? টাইট্রেশন করার উদ্দেশ্য কি? টাইট্রেশন করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা পদার্থ যখন আমরা নিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করতে চাই, বা যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকেই তো প্রমাণ দ্রবণ বলে। তো এরকম যখন প্রমাণ দ্রবণ তৈরি করতে আমরা চেষ্টা করব, তখন আসলে দ্রবণটা প্রমাণ হবে কি না এটা আমরা কীভাবে বুঝবো? এই ক্ষেত্রে দেখা গেছে যে রাসায়নিক পদার্থগুলো দুই ধরনের হয়ে থাকে। কিছু কিছু পদার্থ এগুলো বিশুদ্ধ অবস্থায় থাকে অনেক দিন, এবং এদের যদি সঠিক পরিমাপ নিয়ে প্রমাণ দ্রবণ করা হয় তাহলে সেই দ্রবণটার ঘনমাত্রা নির্দিষ্ট থাকে, অর্থাৎ 1m ঘনমাত্রার দ্রবণ তৈরি করলে সেটা 1m থাকে, দীর্ঘদিন ধরে সেটা ঘনমাত্রা অক্ষত থাকে। কিন্তু কিছু কিছু পদার্থ আছে, অর্থাৎ ওই ধরনের বিশুদ্ধ পদার্থগুলোকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। আবার কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলো কিন্তু যদি আমরা প্রমাণ দ্রবণ তৈরি করি তাহলে প্রকৃতপক্ষে ওই দ্রবণটার ঘনমাত্রা সঠিক নাও থাকতে পারে। এই ধরনের পদার্থগুলো আসলে পানিগ্রাহী, পানিত্যাগী, বা এদের দ্রবণগুলো আসলে ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হতে পারে। ফলে এর ঘনমাত্রা যে আমরা কাঙ্ক্ষিত যে ঘনমাত্রার দ্রবণ তৈরি করব সেই ঘনমাত্রাটা সঠিক নাও থাকতে পারে। এই জন্য এই পদার্থগুলোকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যদি কোনো দ্রবণ তৈরি করি, ধরে নিলাম 1m ঘনমাত্রা বা 0.1m ঘনমাত্রার দ্রবণ তৈরি করলাম, সেই ঘনমাত্রার দ্রবণটা আমাদের সঠিক নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে ওই ধরনের পদার্থগুলোর ঘনমাত্রাটা আমরা তাৎক্ষণিক নির্ণয় করব, আর নির্ণয় করার জন্যই আমরা এই কাজটা করব। তাহলে টাইট্রেশনটা এই জন্যই করা হয়ে থাকে। টাইট্রেশনটা করলে কি হচ্ছে, যে দ্রবণটার ঘনমাত্রা জানতে পারি, তাহলে দ্রবণের ঘনমাত্রা জানতে পারলে আমরা কতটুকু দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব্য আছে এই পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো যেমন আমরা এই ধরনের কিছু পদার্থ পেয়ে থাকি, যেমন হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ এই ধরনের পদার্থগুলো দিয়ে যদি আমরা কোনো প্রমাণ দ্রবণ তৈরি করি তাহলে সেই দ্রবণটার ঘনমাত্রা দীর্ঘদিন অক্ষত থাকে। তাহলে এর প্রমাণ দ্রবণটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো, এবং এটার যে প্রমাণ দ্রবণ পাবো সেটা সঠিক থাকবে। কিন্তু যদি HCl, সালফিউরিক অ্যাসিড এই ধরনের পদার্থ হয়, যেমন হচ্ছে HCl, এইটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। এই ধরনের পদার্থগুলোর যখন আমরা প্রমাণ দ্রবণ তৈরি করব, তখন দেখা যাবে যে HClটাই ভেজালযুক্ত ছিল, যে কারণে এর দ্রবণটার যে ঘনমাত্রা আমরা পাবো সেই ঘনমাত্রাটা সঠিক নাও হতে পারে। তো তখন আমাদেরকে কি করতে হবে? এদের ক্ষেত্রে আমাদের একটা প্রমাণ দ্রবণের সাথে এর বিক্রিয়া ঘটিয়ে আমরা এর কি করব, যে এর ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে যেমন একটা প্রমাণ দ্রবণ হচ্ছে সোডিয়াম কার্বনেট, তাহলে এর সাথে যদি আমরা সোডিয়াম কার্বনেটের সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটাই তাহলে এইটা প্রমাণ দ্রবণ, আর এটা অজানা ঘনমাত্রার দ্রবণ। এদের বিক্রিয়ার মাধ্যমে আমরা এইটার ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে এই যে পুরো সিস্টেমটা, এইটাই আসলে হচ্ছে অনুমাপন বা টাইট্রেশন বলা হয়ে থাকে। তো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই টাইট্রেশনগুলো বেশ কয়েক ধরনের হতে পারে। যেমন অ্যাসিড আর ক্ষারের টাইট্রেশন হলে সেটা অম্লক্ষারক টাইট্রেশন বলা হচ্ছে। জারক আর বিজারকের বিক্রিয়া ঘটিয়ে যদি কোনো একটা ঘনমাত্রা নির্ণয় করি তাহলে সেটা জারণ বিজারণ টাইট্রেশন। জটিল যৌগ গঠন করার ক্ষেত্রে যদি আমরা কোনো টাইট্রেশন করে থাকি তাহলে সেটা হচ্ছে জটিল মাত্রিক টাইট্রেশন। তাহলে এরকম বিভিন্ন ধরনের টাইট্রেশন রয়েছে। তো আমি এখানে একটা ছবি দেখাচ্ছি। এই যে চিত্রের মধ্যে দেখানো হচ্ছে বুলেটের মধ্যে HCl আছে, আর এখানে কনিক্যাল ফ্লাক্সে সোডিয়াম কার্বনেট নেওয়া আছে। তাহলে এইখানে যে টাইট্রেশনটা করব আমরা, সেটার ক্ষেত্রে এইটা হচ্ছে প্রমাণ দ্রবণ, অর্থাৎ এই যে দ্রবণটা, এই পদার্থটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এর দ্রবণটা আমরা যদি নেই তাহলে এটা সঠিক থাকবে ঘনমাত্রা।
তাহলে এটা হবে প্রমাণ দ্রবণ, আর এর ঘনমাত্রা আমরা নির্ণয় করব HCl এর। তো এর বিক্রিয়াটা কি হবে, যেমন আমরা যদি দেখি সোডিয়াম কার্বনেট আর হচ্ছে HCl, এর মধ্যে অবশ্যই বিক্রিয়াটা সমতাকৃত সমীকরণ হতে হবে। এইখানে আমাদের যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হবে আর কার্বন ডাইঅক্সাইড পানি হবে, এই বিক্রিয়াটি সংঘটিত হবে। তো এখন যে বিষয়টা আমরা এখানে পাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমরা বুলেটের মধ্যে HCl নিয়েছি, এই দ্রবণটাও কিন্তু বর্ণহীন, এইটার আমরা ঘনমাত্রা নির্ণয় করব। আর এইখানে আমরা প্রমাণ দ্রবণ নিয়েছি সোডিয়াম কার্বন, এটাও বর্ণহীন। এখন আমরা যখন বিক্রিয়া ঘটাবো তখন সোডিয়াম কার্বন HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হবে, যে দ্রবণটা তৈরি হবে সেটাও বর্ণহীন হবে। তাহলে কখন বিক্রিয়াটা শেষ হলো, অর্থাৎ ক্ষার কখন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারবো না। এই জন্য এখানে একটা নির্দেশক যোগ করতে হয়, নির্দেশক। তো নির্দেশক তার বর্ণ পরিবর্তন দ্বারা আসলে যখনই নির্দেশকটার বর্ণ পরিবর্তন হবে তখনই বুঝতে হবে যে এটা বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে নির্দেশক এখানে আমরা ব্যবহার করতে পারি মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যখন অম্লীয় মাধ্যমের মধ্যে ক্ষারীয় মাধ্যমে যখন থাকবে, এই মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে থাকবে, ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণের হবে দ্রবণটা। ক্ষারীয় মাধ্যমে হলুদ হলেও অম্লীয় মাধ্যমে যদি হয় এটা লাল বর্ণ ধারণ করবে, লালচে গোলাপি বা লাল বর্ণ ধারণ করে। তাহলে আমরা কি পাচ্ছি যে মিথাইল অরেঞ্জ যে নির্দেশক আমরা এখানে ব্যবহার করব সেটা যতক্ষণ এই দ্রবণটা ক্ষারীয় থাকবে ততক্ষণ সেটা কিন্তু হলুদ বর্ণ দেখাবে। যখনই মাধ্যমটা চেঞ্জ হয় অম্লীয় হবে তখন সেটা কিন্তু লাল বর্ণ ধারণ করবে। তাহলে আমরা যদি উপর থেকে ফোটায় ফোটায়, এইটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ আমরা নিয়েছি, এটা প্রমাণ দ্রবণ ধরে নিলাম যে এই দ্রবণটার আয়তন আমরা এখানে নিয়েছি, এটাকে ধরে নিলাম VB, ক্ষারের আয়তন VB, বেস মানে ক্ষারক, তাহলে VB মানে হচ্ছে ক্ষারের আয়তন। ধরে নিলাম যে এটা ছিল 10 মিলি, এখানে নির্দিষ্ট পরিমাণে নিয়েছি। আর এটা যেহেতু প্রমাণ দ্রবণের ঘনমাত্রা জানা আছে, তাহলে এর ঘনমাত্রা ধরলাম মোলারিটি হচ্ছে 0.1 m, অর্থাৎ এর মোলারিটি আমরা জানি। এইখানে যে আমরা দ্রবণটা নিয়েছি এর আয়তনও জানি না, এর মোলারিটিও জানি না আমরা। এখন আমরা এখানে বিক্রিয়া ঘটানোর সময় এইখানে যেহেতু এটা আছে মিথাইল অরেঞ্জ দেওয়া আছে, এটা হলুদ বর্ণের আছে, ফোটায় ফোটায় আমরা ফেলতে থাকবো, এখানে হাত দিয়ে ধরবো আর এটা আমরা অপারেট করব, এইভাবে ঘোরাতে থাকবো। যখন এটা ফোটায় ফোটায় পড়বে তখন এই বিক্রিয়াটা সংঘটিত হবে, অর্থাৎ ক্ষারটা অ্যাসিড দ্বারা প্রশমিত হয়ে লবণ পানিতে পরিণত হয়ে যাচ্ছে। তো যখন ক্ষারটা অ্যাসিড দ্বারা লবণ পানিতে পরিণত হচ্ছে, ক্রমান্বয়ে হতে থাকবে, ক্ষারের পরিমাণ কমে যেতে থাকবে। দ্রবণটা কিন্তু প্রথমে থাকবে তীব্র ক্ষারীয়, আস্তে আস্তে ক্ষার ধর্ম কমতে থাকবে, কারণ ক্ষারের পরিমাণ কমে যাবে, ক্ষারগুলো কিন্তু লবণ পানিতে পরিণত হয়ে যাচ্ছে। হতে হতে কোনো এক সময় এসে এক ফোঁটা ফেলানোর সাথে সাথে পুরো ক্ষার শেষ হয়ে যাবে, যাওয়ার পর সেটা নিরপেক্ষ দ্রবণ হবে। কিন্তু কোন ফোঁটাতে নিরপেক্ষ হবে, বা এক ফোঁটার অর্ধেকের মধ্যেই সে নিরপেক্ষ হয়ে গেছে, বাকি ফোঁটার অর্ধেকটা ওই ফোঁটাটার অর্ধেক দিয়ে সে নিরপেক্ষতা দূর করে আবার অম্লীয় হয়ে গেছে। তো কোন ফোঁটাতে হবে সেটা আমরা বুঝতে পারবো না। যখন নিরপেক্ষ হওয়ার পরে অতিরিক্ত একটা ফোঁটা এসে পড়বে তখন কিন্তু দ্রবণটা ক্ষারীয় থেকে অম্লীয় হয়ে যাবে। যখনই অম্লীয় হয়ে যাবে তখন কিন্তু নির্দেশকটা অম্লীয় মাধ্যমে গেলে লাল বর্ণ, এই যে অম্লীয় মাধ্যমে আসলে লাল বর্ণ হবে। তাহলে যেই ফোঁটাটাতেই লাল বর্ণ হবে ঠিক সেই ফোঁটাটাকে বলা হচ্ছে শেষ বিন্দু। তাহলে ওই ফোঁটাটাকে বলা হচ্ছে শেষ বিন্দু বলা হয়, বা এটাকে এন্ড পয়েন্ট বা সমাপ্তি পয়েন্ট বা প্রশমন বিন্দু বলা হয়। যেহেতু অম্লক্ষারক বিক্রিয়া এটাকে প্রশমন বিন্দু বলা হয়ে থাকে। তাহলে আমরা প্রশমন বিন্দু কাকে বলতে পারি? তাহলে কোনো অনুমাপন বা টাইট্রেশনের সময় যে বিন্দুতে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয় সেই বিন্দুটিকে বলা হচ্ছে প্রশমন বিন্দু বা শেষ বিন্দু বা এন্ড পয়েন্ট বলা হয়ে থাকে। তো এখন এখানে আমরা প্রশমন বিন্দু যখন পেয়ে যাব তখন আমাদের কী করতে হবে, যে এই চাবিটা বন্ধ করে দিতে হবে। ফলে প্রথমে আমরা পার্ট নেব যে আসলে HCl কত পর্যন্ত ছিল, আর শেষ পার্ট মানে হচ্ছে যখন বর্ণ পরিবর্তন হয়ে গেছে তখন কতটুকু লাগলো। তো ধরে নিলাম যে সেখানে অ্যাসিডের আয়তন আমাদের শেষ বিন্দুতে যখন বর্ণ পরিবর্তন হয়ে গেছে তখন এটার আয়তন ধরে নিলাম 12 ছিল, 12 মিলি। আর এইখানে আমরা অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটি কত এটা আমরা নির্ণয় করব। তাহলে আমাদের কিন্তু এখান থেকে আমরা এর আয়তন পেয়েছি, ঘনমাত্রা পেয়েছি, এর আয়তন বের করলাম, ঘনমাত্রা কত এটা আমরা বের করব। এখন আমরা যে বিক্রিয়াটি লিখেছি সেই বিক্রিয়াটা থেকে আমরা আসি, এই বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি
যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা এরকম বলতে পারি VA আর হচ্ছে MA বাই VB MB সমান A বাই B। এখন প্রশ্ন হলো এখানে যে A আর B লিখছি সেই AB এগুলো আমরা এখানে তুলে ধরেছি। A আর B এটা কি জিনিস? A হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিড কিন্তু 2 মোল আছে, এই যে এইখানে হচ্ছে A সমান 2 মোল অর্থাৎ তুল্যতা বোঝাচ্ছে। B হচ্ছে ক্ষারের মোল সংখ্যা, এই B হচ্ছে ক্ষারের মোল সংখ্যা, এটা 1 মোল আছে। তো এখন আমরা যদি এই মানগুলো এখানে বসাই দেই তাহলে আমরা তো বের করব MA অর্থাৎ যেটার ঘনমাত্রা জানি না সেই মানটা আমরা বের করব। তাহলে A VB MB আর হচ্ছে B VA। তো এই মানগুলো আমরা সব পেয়ে গেছি, এখানে দেয়া আছে। এটা 10 ছিল, এটা 0.1 ছিল, আর B ছিল 1, আর এটা হচ্ছে 12 মিলি। এটা আমরা যদি হিসাব করি একটা মান আমরা পেয়ে যাব এখানে। তাহলে এই যে মানটা পাবো সেটাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা এত M। তাহলে এইভাবে আমরা অ্যাসিডের অজানা ঘনমাত্রার একটা অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতেছি। এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে টাইট্রেশন সিস্টেম। আর টাইট্রেশনের মাধ্যমে আমরা অজানা ঘনমাত্রার বা অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারবো।